আমি খুশি হয়ে দরজা খুলে দিয়ে দেখি হোস্টেলের ম্যানেজারকে দেখে মনটা খারাপ হয়ে গেল। ম্যানেজার তখন সব কথা খুলে বলল মায়া বাসায় চলে গেছে। আমার খুব চিন্তা হচ্ছে একে একে মায়া বাসায় যেতে পারবে কিনা, রাস্তায় যদি কোনো বিপদে পড়ে ফোন হচ্ছে সুইচ অফ দেখাচ্ছে। এভাবে বই পেয়ে গেলাম মায়াকে অনেক ভালোবাসি আমি। মায়ের কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। ম্যানেজার থেকে মায়া চলে যাওয়ার কথা শুনে সাথে সাথে আমি রুম থেকে জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাসার জন্য রওনা হলাম। তার আগে মেঘলাকে ফোন করে ঘটনা খুলে বললাম, আর সাথে সাথে বাসায় আসার জন্য রওনা দিলাম। 6 ঘন্টা পরে আমি বাসায় পৌঁছালাম। মায়া কয়েক ঘন্টা আগে পৌঁছাইছে। মায়াকে বাসায় একা যেতে দেখে আব্বু আম্মু হতবাক হয়ে গেছিল আর বলেছিল, বৌমা তুমি একা একা আসলে, রাব্বিকে তো দেখছি না। মায়া বলল, ওর একটা ছোট কাজ ছিল তাই আমাকে একা পাঠিয়ে দিয়েছে, কাজ শেষ হলে ও চলে আসবে। আম্মু বলল, তোমার কথা বিশ্বাস হলো না। মায়া চুপ করে আছে। আর আমি বাসায় পৌঁছে গেলাম, গেটে ধাক্কা দিলাম। মায়া এসে গেট খুলে দিল, মায়ের সাথে কথা না বলে। বাসার ভিতরে গেলাম। বাসায় যাওয়া মাত্রই ঠাস ঠাস করে 2টা চড় খেলাম। তাকিয়ে দেখি আব্বু আমাকে চড় মেরেছে। চড় দেখে মায়া অনেকটাই ভয় পাইছিল আর কান্না করে দিয়েছিল। আমি চোখ তুলে তাকিয়ে দেখি আব্বু রেগে আছেন। তার বড় বড় চোখ বের করে আমার দিকে তাকিয়ে আছে আর বলল, আজ যদি বৌমার কিছু হয়ে যেত তাহলে কি হতো, নিজেকে কখনো ক্ষমা করতে পারতি? আমি চুপ হয়ে আছি। তখন আম্মু বলল, বৌমাকে তো এভাবে একা পাঠানো একদম ঠিক হয়নি। আনি মনে তোর আবার কিসের কাজ থাকে? আর কাজ থাকলে তুই কিনা আজকে তোর বউকে পাঠিয়ে দিলি বাসায়? আমি উত্তরে কোনো কিছু বলছি না, চুপ হয়ে আছি। তার কারণ হলো মেঘলার কথা আব্বু আর আম্মুকে বলতে পারছি না। আমি তো পুরো লজ্জিত হয়ে গেলাম আর মায়ের দিকে রেগে তাকালাম। দেখছি মায়া মাথা নিচু করলো। আব্বু বলল, কিরে রাব্বি, উত্তর দেশ না কেন? আমি বললাম, না মানে বাবা কিছুই বলতে পারছি না, বাবাকে দেখে অনেকটাই ভয় পাচ্ছি। আব্বু বলল, কি মানে করছিস? আজ মাফ করে দিলাম তোকে, যা বৌমাকে দিয়ে রেস্ট নেন, অনেক দূর থেকে ভ্রমণ করে আসছিস। আমি আর মায়া রুমে চলে গেলাম। গিয়ে ভাব, এখন মায়াকে এসব ব্যাপারে প্রশ্ন না করাই ভালো। আব্বু আম্মুর গাল খেয়ে এমনিতেই মাথাটা গরম হয়ে আছে। আমি চুপচাপ আছি, মায়া চুপ করে আছে। কিছুক্ষণ পর বিছানায় চুপ করে থাকার পর খাবার খেতে গেলাম। খাওয়া শেষ করে রাতে রুমে এসে শুয়ে গেলাম। তখন আমি মায়াকে বললাম, তুমি আব্বু আম্মুকে মিথ্যা বললা কেন? আর তোমাকে এভাবে একা একা কে আসতে বলেছেন? মায়া বলল, কেন আসবো না, তুমি মেঘলাকে নিয়েই থাকো। আমি বললাম, দেখো মায়া, তোমাকে নিষেধ করেছি, এইগুলো বাদ দাও প্লিজ। মায়া বলল, সত্যি করে বলো তো, তুমি কি মেঘলাকে আদৌ ভালোবাসো? আমি তখন মায়ার 2 গারে হাত দিয়ে বললাম, তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে ভালোবাসি, অন্য কাউকে না। এই কথা বলার পর আমার হাত সরিয়ে দিল আর বলল, খবরদার আমাকে টাচ করার চেষ্টাও করবি না, আমি তো আমার বউকে ধরেছি। মায়া বলল, তুমি আমাকে ছুবে না, বেশ যাও মেঘলার কাছে যাও, ওকে টাচ করো। এই কথা বলার সাথে সাথে মাথাটা যেন গরম আগুন হয়ে গেল। নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে ঠাস ঠাস করে আরো 2টা চড় মেরে দিলাম। তখন মায়া কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে গেল, আমিও শুইলাম। আমার খুব কষ্ট হচ্ছে মায়াকে চড় মারাই। আমি এক দেখে আর মায়া অন্যদিকে ঘুমিয়ে আছেন। আমি তখন নিজেকে একটু শান্ত করে মায়ের কাঁধে হাত দিয়ে ঝাঁকুনি দিলাম। দেখি যে মায়ের চোখ মুখ বেজাম। আমি তখন বললাম, প্লিজ বাবু, আমার প্রতি রাগ করে থেকো না, আমারে মাফ করে দাও, আর কখনো আমার ভুল হইব না। আসলে তুমি আমার মাথাটা গরম করে দিছিলাম, তাই তোমাকে চোর মারছি, প্লিজ আর হবে না বাবু, আর কখনো রাগ করবো না তোমার সাথে। মায়া চুপ করে আছে, কোনো কথা বলছে না। আমার কথা শুনে আরো বেশি কাঁদতে লাগলো আর তার চোখের জল যেন আমি সইতে পারছি না। আমি তখন আমার হাত দিয়ে চোখের জলগুলো মুছে দিলাম। মায়া আমার হাতটা সরিয়ে দিল। সরিয়ে দিয়ে মায়া অন্যদিকে ঘুরলাম। অনেকবার মায়ের সাথে কথা বললাম, কিন্তু মায়ের কোনো উত্তর আসেনি। একটু পরে দেখি মায়া ঘুমিয়ে গেল। মায়াকে চড় মেরে আমার খুব কষ্ট হচ্ছে, তাই ঘুম ধরছে না চিন্তায়। অনেক রাত হয়েছে, আর কখন যে ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। সকালে অনেক দেরিতে ঘুম ভাঙলো। গভীর রাত ভরে জাগার কারণে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। মায়াকে চা নিয়ে আসার জন্য ডাকতেছি, কিন্তু সাড়া পেলাম না। তাই বিছানা থেকে উঠে রুমের বাইরে মায়াকে খুঁজতেছি, কিন্তু কোনোভাবে মায়াকে দেখতে পাচ্ছি না। এই সময় আমি মাকে দেখে মায়ের কথা জিজ্ঞাসা করলাম। আম্মু বলল, বৌমা তো তার বাবার বাসায় চলে গেল একটু আগে। বৌমাকে নাকি তার বাবা অনেক দেখতে ইচ্ছে করছিল, তাই। আমি বললাম, কি, মায়া তোর বাসায় চলে গেছে? তখন আম্মু বলল, কেন বাবা, তুমি জানো না? আমি তখন কোনো কিছু না বলে মায়াকে বারবার ফোন করতে লাগলাম। অনেকবার কল করার পর মায়া ফোনটা ধরল। মায়া বলল, বারবার কেন ফোন করছো? আমাকে খবরদার ফোন করবে না, আমার সাথে তোমার কোনো কথা নেই। তখন যেন আমার মাথাটা
এলোমেলো হয়ে গেল। আমি বললাম, দেখো বাবু, আর রাগ করো না, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমি ক্ষমা চাচ্ছি তোমার কাছে, প্লিজ আমারে ক্ষমা করে দাও, আর কখনো হইব না। মায়া বলল, চাহ মেঘলার কাছে যা, আমাকে ভালোবাসলে এরকম আমাকে মারতি না। আমি বললাম, বারবার মেঘলার কথা বলার কি আছে, হঠাৎ এমন ব্যবহার করছো কেন, এক্ষুনি বাসায় আসো। মায়া বলল, না যাব না, কি করার করো। আমি বললাম, দেখো মায়া, এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, এরকম করতে পারো না তুমি। মায়া বলল, কিসের বাড়াবাড়ি হচ্ছে, তুমি খবরদার আমাকে আর ফোন করবে না, আর কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করবে না। অনেকটাই রেগে কথাগুলো বলছে সে। আমি বললাম, মানে তুমি কি বলতে চাচ্ছ? এই বলতে মায়া ফোনটা কেটে দিল। আমি বেশ অনেকবার মায়া ফোনে কল করলাম, কিন্তু মায়া ফোন বন্ধ করে রাখছে। খুব রাগ হলো, ভাবছি আর জীবনও মায়ের সাথে কথা বলবো না। কিন্তু আমি খুব চিন্তায় পড়লাম, আমার অনেক কষ্ট হচ্ছে, কি জন্য যে এত কষ্ট পাচ্ছে নিজেও জানি না। বেশ কয়েকদিন কেটে গেল, কিন্তু মায়া কোনো সারা শব্দ পেলাম না। আমি আর এক মুহূর্ত থাকতে পারছি না মায়াকে ছাড়া। আমার খুব লজ্জা লাগছে। আমি তাকে বারবার ফোন করছি, কিন্তু ফোন সুইচ অফ। তাই মায়ার বাবার কাছে ফোন করে মায়াকে ফোন দিতে বললাম, কিন্তু মায়ার বাবা বলল আমার সাথে নাকি মায়া কথা বলবে না। সাথে সাথে মনটা ভেঙে গেল। আমি ভাবলাম, এখনো দেখি ও রাগ করে আছে আমার প্রতি, তুই এমন কেন রে মায়া, কেন বুঝছ না আমার ভালোবাসা। মনে মনে এসব ভাবছি, আর নিজেকে নিজে প্রতিজ্ঞা করলাম, আর কখনো মায়ের সাথে কোনোদিন কোনো যোগাযোগ আমি করব না। তাই আমি আর মায়ের সাথে কোনো যোগাযোগ করি নাই। অনেক কষ্টে দিনগুলো যাচ্ছে, শুধু মায়ার স্মৃতিগুলো মনে পড়ে। এই দুইটা চোখ শুধু মায়াকে খোঁজে, এই মনটা বেকল হয়ে পড়ে। তার সাথে একটুখানি কথা বলার জন্য কয়েক মাস পর হঠাৎ মায়ার বাবার ইমার্জেন্সি ফোন। আমি ফোন ধরলাম, সালাম দিলাম। সালাম দিয়ে মায়ার বাবা যা বললো তা ছিল এরকম, রাপি তুমি কোথায় আসো, তাড়াতাড়ি চলে আসো, মায়ের অনেক পেট ব্যথা, খুব তাড়াতাড়ি আমার বাসায় আসো, মায়া খুব কান্না করতেছে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, আর এখন তোমাকে খুঁজছে। মায়ের কথা শুনে মনটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। নিজের আবেগকে কন্ট্রোল করতে পারলাম না, চোখ দিয়ে আপনি পানি ঝরছে। নিজের ভালোবাসার মানুষের এরকম পরিস্থিতি কেউ সহ্য করতে পারবে না। তখন আমি অনেক কান্না করে আর ফোনটা নিচে পড়ে গেল। আমি কোন রকমের তাড়াহুড়া করে বের হয়ে মায়ের বাসার দিকে রওনা দিলাম। আর বাবা মাকে বলতে মনে ছিল না, একটু পর মায়ের বাসায় চলে এলাম। বাসায় ঢুকে শাশুড়ি আম্মার সাথে দেখা হয়ে গেল। ওনার সাথে দেখা হয়ে ভালোই হলো। জিজ্ঞাসা করলাম, মায়া কোন রুমে আছে? উপরের রুমে আছে। বলার পর দৌড়ে সেই রুমে চলে গেলাম। মায়া আমার দিকে তাকিয়ে আছে চল চল করে আমার চোখের দিকে, চোখ দিয়ে অজরে পানি পড়ছে। মায়ের কান্না দেখে আমার বুক ফেটে যাচ্ছে। রুমে ঢুকতে মায়ের প্রতি রাগ অভিমান যেন সব হারিয়ে গেল। আমি তখন মায়ের সাইডে বসলাম, তখন মায়া অন্যদিকে মুখ করে আছে। আমি তার চোখের পানি কোনো মুছে দিতে গেলে ও হাত ছড়িয়ে দিল। তখন আমি কাঁদো কাঁদো কণ্ঠে বললাম, এই মায়া কি হয়েছে তোমার, কান্না করছো কেন, এমন করছো কেন, কিছু হবে না, আমি এসেছি, তুমি দেখো সবকিছু ঠিক হয়ে যাবে। মায়া আমার এরকম করুণ কথা শুনে আরো কান্না শুরু করে দিল। আর আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারিনি, অচরে কান্না করে দিলাম। চোখ দিয়ে অজরে পানি পড়ছে। আমি বললাম, প্লিজ মায়া, আমার সাথে একটু কথা বলো, তুমি কথা না বললে আমার বুক ফাটে যাবে, আমি মরে যাব। মায়া বলল, এতদিন পরে তোমার আমার কথা মনে হলো, এই ভালোবাসা তোমার? আমি বললাম, তুমি তো বলছো কোনো যোগাযোগ না করতে, তাই তোমার যেন কোনো কষ্ট না হয় তাই যোগাযোগ করিনি। মায়া বলল, তুমি আমার এখনো মনটাই বুঝলা না, যদি তুমি আমাকে বুঝতা তাহলে তুমি আমাকে ছেড়ে কখনো থাকতে পারতে না। একবারও তুমি আমাকে ফোন করোনি, জানো তোমার একটা ফোনের আশায় আমি কত রাত জেগে থাকতাম। আমি বললাম, ওই পাগলি, আমার ভুল হয়েছে, আর জীবনে এরকম করব না। এই বলে মায়াকে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরে বললাম, মায়া তোমাকে আমি অনেক মিস করছি, তোমাকে ছাড়া আমি কোনোদিন যাব না আর। মায়া বলল, এই রাব্বি, আমার পেটে অনেক ব্যথা করছে। এই বলে সে কান্না করে দিল। অ্যাম্বুলেন্সকে কল করে নিয়ে আসলাম। মায়াকে নিয়ে বড় একটা প্রাইভেট হাসপাতালে আসলাম। মায়াকে হাসপাতালে ভর্তি করলাম। ডাক্তার সাহেব মায়ার কিছু টেস্ট করলো, টেস্ট রিপোর্ট আমার হাতে এলো এবং ডাক্তার সাহেব বললো মায়াকে খুব তাড়াতাড়ি অপারেশন করাতে হবে। আপনারা হয়তো বুঝতে পারছেন না কেন মায়ের এরকম হচ্ছে, তাহলে শুনেন। আমি একদিন মায়াকে কফি নিয়ে আসার জন্য বলছিলাম, তখন মায়া কফি আনতে যাবে, তখন তার হাত থেকে কাপটা পড়ে গেল আর সে মাটিতে পড়ে গেল। আর সে অনেকবার বমিও করেছিল। আমি অনেকটাই ঘাবড়ে গেছিলাম যে কি না কি হয়। তারপর মায়াকে ডাক্তার পরীক্ষা করে আর বলে আমি বাবা হতে চলেছি। তখন আমি খুশিতে আত্মহারা হয়ে গেছিলাম, মায়াকে জড়িয়ে ধরেছিলাম। ডাক্তার আমাদের জড়িয়ে দেখা দেখে লজ্জায় মুখ ফিরিয়ে নিল মায়া। আপনাদেরকে এসব বলছি, হঠাৎ ডাক্তার সাহেব এসে বলল, আজ মায়ার সিজারের অপারেশন করাতে হবে। ডাক্তারের কাছ থেকে কথাটা শুনে আমার বুকটা দুক দুক করছে।
বাসার কেউ জানে না মায়াকে হাসপাতালে নিয়ে আসছেন, তাই বাসায় সকলকে কল দিলাম, সকলে চলে আসলাম। আমার খুব ভয় করছে, সবাই দোয়া করবেন ও যেন সুস্থ হয়ে বাসায় ফিরতে পারেন। আব্বু আম্মু, মায়ের বাবা মা সহ বাড়ির সকলে অপারেশন রুমের সামনে বসে আছেন, আর আমি একটু দূরে একটা সিটে বসে আছি। তখন হঠাৎ ডাক্তার সাহেব আসলো আর বলল, রোগীর অবস্থা ক্রিটিক্যাল, না বাঁচার সম্ভাবনা, হয়তো তাকে বাঁচাতে পারবো না। এই কথাটা বলেন তিনি মুখটা মলিন করে ফেললেন, আর আমার হৃদয়টা যেন ভেঙে যাচ্ছে। আমি থমকে গেলাম, আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমার খুব ভয় করছে। মায়ার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করতে ভিতরে মায়া অপারেশন চলছে। এরকম সময় এশার নামাজের আজান কানে আসলো। আমি হাসপাতাল থেকে দৌড়ে লিফটের সামনে আসলাম, লিফট থেকে নেমে সোজা মসজিদে চলে গেলাম। মসজিদে এসে আল্লাহর কাছে প্রার্থনা করলাম, হে আল্লাহ, আজ পর্যন্ত আপনার কাছে আমি কোনো কিছু চাইনি, আজ শুধু আপনার কাছে একটা জিনিস চাইছি, আমার মায়াকে আমার কাছে ফিরিয়ে দাও। তুমি আমার থেকে আমার হৃৎপিণ্ডকে আলাদা করে দিও না, ওকে আমার বুকে ফিরিয়ে দাও। ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। মায়া আমার নিঃশ্বাস, আমার বিশ্বাস, আমার ভালোবাসা। প্লিজ আমার থেকে ওরে দূর কইরো না, আমার বুকে ওরে ফিরিয়ে দাও। আমি মসজিদ থেকে চলে আসলাম, সেখানে এসে দেখি মায়ের অপারেশন চলছে। বেশ কিছুক্ষণ পর ডাক্তার সাহেব মন খারাপ করে মাথা নিচু করে অপারেশন রুম থেকে বের হয়ে আসলো। আমি বললাম, কি হয়েছে ডাক্তার সাহেব? ডাক্তার সাহেব বলল, সরি, আপনার স্ত্রী আর সন্তানকে। আমি বললাম, কি হলো? ডাক্তার সাহেব কোনো কিছু বলছে না। আমি শুধু তাকে বললাম, কি হলো ডাক্তার সাহেব, আপনি কথা বলছেন না কেন, চুপ কেন, ওদের কি হয়েছে, ওরা কেমন আছে? তখন ডাক্তার সাহেব বলল, চিন্তার কোনো কারণ নাই, ওরা দুইজনই সুস্থ আছে। আমি ডাক্তারকে ধন্যবাদ জানিয়ে এক দূরে অপারেশন রুমে ঢুকলাম। অপারেশন রুমে ঢুকে দেখি মায়া ফুটফুটে একটা বাচ্চা নিয়ে বেডে শুয়ে আছে। আমি গিয়ে মায়ের পাশে বসলাম। ওকে দেখে আমার দু চোখ দিয়ে পানি চলে আসলো, তবে এটা কষ্টের না, চিরসুখের। মায়া বলল, এই তুমি কান্না করছো কেন? তুমি বেঁচে থাকতে তোমার মায়ের কিছু হতে পারে না। আমি বললাম, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না মায়া। মায়া বলল, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এই বলে মায়া বলল, আমার কাছে আসো। আমি মায়ের কাছে যেতে মায়া আমাকে জড়িয়ে ধরলো। আমাদের এই অবস্থা দেখে সবাই মিটি মিটি হাসছেন, কিন্তু আমার বুকের ভিতরে হাহাকার কেউ দেখলো না। মায়া বলল, এই ছাড়ো, সবাই দেখছে তো? আমি বললাম, না, দেখলে দেখ, তুমি আমার বউ। আর আপনারা কি দেখছেন? হ্যাঁ, আমার মায়া সুস্থ আছে, আমার কলিজা। আপনাদেরকে এই কথাটা বলে আমি মায়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম, বুকের ভিতরে নিলাম। ওকে বুকের ভিতরে নেওয়া যে দুনিয়ার সবচেয়ে বড় সুখ, সেটা আমি উপলব্ধি করতে পারলাম। আমার পাশে এখন ফুটফুটে একটা আদর করার মতো বাবু আছেন। আর আপনাদের বিয়ে তো হই নাই, বাবু আসবে কোথা থেকে? সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো রাব্বি ভাইয়ের গল্পটা এখানেই সমাপ্ত হলো। আশা করি খুব তাড়াতাড়ি নতুন গল্প নিয়ে আসবো। আর গল্পটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আর কে কোথা থেকে গল্পটা দেখতেছ অবশ্যই বলবা। আর ভালো থাইকো সবাই। আল্লাহ হাফেজ গাইস।